আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পুলিশ সহ জরুরি সেবা সংস্থার জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে সংসদে প্রধানমন্ত্রী। এমপিদের শুল্ক মুক্ত গাড়ি কেনার সুবিধা বাতিল। আজ যশোর যাচ্ছেন তারেক রহমান। কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য অপেক্ষা। অর্থনৈতিক মন্দার, পরিবহন ভাড়া বৃদ্ধিতে চাপে যাত্রীরা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মাদারীপুরে নিহত বৃষ্টির বাড়িতে শোকের মাতম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ করা হয়েছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এ সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সড়কে দাপিয়ে বেড়ানো বিলাসবহুল দামি গাড়ির বেশিরভাগই আমদানি করা হতো শুল্ক ছাড়াই। বিশেষ সুবিধায় বিদেশ থেকে এগুলো আনাতেন সংসদ সদস্যরা। দীর্ঘদিনের সেই প্রথা ভেঙে এবার এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করল জাতীয় সংসদ। দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম দিনে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। বিলটি পাশের সময় এটিকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা যদি বিরোধী দলেও থাকি তাহলে আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না। একই সাথে প্লটের কথাও বলা হয়েছিল। এখন যে বিষয়টি আইনগতভাবে রূপ নিতে যাচ্ছে, সেখানে উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতিতে বিরোধী দলীয় নেতার কথাটিও এখানে যুক্ত হওয়া, তার বিবৃতি এবং তার যে সিদ্ধান্ত, এটা আসাটা আমি মনে করছি জরুরি। এটা কোনো প্রাইভেট বিল যদি হতো তাহলে ওনার পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেতার দূরদৃষ্টি সম্পর্কে উত্থাপন করতে পারতেন, সেটা ওনার একটা প্রিভিলেজ অ্যান্ড রাইট। প্রথম পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে সরকারি দলের পার্লামেন্ট সদস্যদের মিটিংয়ে এটা উত্থাপন করার জন্য বলেছিলেন এবং সেই অনুসারে আমরা উদ্দেশ্য এবং কারণ সংবলিত এই বিবৃতি তৈরি করেছি। এই পার্লামেন্টে উনাদের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য আমাদের কাছে আসেনি। এর আগে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, পুলিশ সহ জরুরি সেবায় সম্পৃক্তদের জন্য জ্বালানি তেলের রেশনিং থাকায় টহল কমেছে, ফলে বাড়ছে অপরাধ। একজন সরকারি কর্মকর্তা কাস্টমার পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। পুলিশকে যখন জিজ্ঞেস করেছি, পুলিশ বলেছে আমাদের তেল সংকট আছে, ডিউটির পরিমাণ কমে গেছে। পুলিশকে তেল রেশন না করলেও আমি মনে করি অসুবিধা হবে না। এ সময় ফ্লোর নিয়ে সংসদ নেতা জানান, জরুরি সেবা সংশ্লিষ্টদের জন্য রেশনিং এর নিয়মটি বাতিল করা হয়েছে। মানে সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। এছাড়া জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও সুপারিশ দিতে আনুষ্ঠানিকভাবে 30 দিন মেয়াদী বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। কমিটির কার্যপরিধি হবে সাম্প্রতিক জ্বালানি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে সুপারিশ সহ সংসদে রিপোর্ট প্রদান করা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আজ যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার সফর ঘিরে জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক জুড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সরকারের ব্যয় সংকোচন করতে আবারও নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে একনেক বৈঠকে এই নির্দেশনা দেন বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এদিকে 17টি প্রকল্প উত্থাপন করা হয়, আলোচনা হয় 15টি নিয়ে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, আগস্টে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশে প্রকল্পের আকার হয় হাতির মতো, কচ্ছপের মতো গতি। এতে অর্থের ক্ষয়ক্ষতি, অনেক ক্ষেত্রে বাড়ে ভোগান্তি। এখন সে ধরনের প্রকল্প থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে নতুন 6টি প্রকল্প হাতে নেয় সরকার। এসব কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে খরচ কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। 17টি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের মানে সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঙ্গলবার ফুয়েল লোডিং শুরু হবে। আগস্টে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনলাইনে যুক্ত হবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন ফুয়েল হিটিংতে যাওয়া মানে কি বিদ্যুৎ পাওয়া না, সুতরাং মানুষের একটা পারসেপশন চলে আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, বিদ্যুৎ কোথায়? হ্যাঁ, এই পারসেপশন থেকে আমরা একটা কনফিউজ সিস্টেম যাতে না করি। অগাস্ট সেকেন্ড উইক টু থার্ড উইকের মধ্যে তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। রাশিয়া তো সারা জীবন এখানে থাকবে না। উই হ্যাভ টু স্লোলি উই হ্যাভ টু টেক ওভার ইট বাই বাংলাদেশ সায়েন্টিস্ট বলেন, বাংলাদেশের ট্রেইনড যে যারা সার্টিফিকেট যাইছে ছেলে, আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে ওখানে। মন্ত্রী জানান, 2027 সালে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সেপ্টেম্বরে 2 ইউনিট মিলিয়ে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আল্লাহ। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য অপেক্ষার সারি কমতে শুরু করেছে গ্রাহকদের। সরকারের ডিজিটাল নজরদারি ও সরবরাহ বাড়ায় রোববার সকালে চিরচেনা ভোগান্তি অনেকটাই কম দেখা গেছে। তবে অ্যাপের কারিগরি জটিলতা ও তেলের বাড়তি দাম নিয়ে ক্ষোভ রয়েছে গ্রাহকদের। এদিকে পরিবহন ভাড়া বাড়ায় অর্থনৈতিক মন্দার মাঝে নতুন চাপ বোধ করছেন যাত্রীরা। সাজ্জাদ জাহানের রিপোর্ট। গেল 1.5 মাসের চরম হাহাকারের পর রাজধানীর পাম্পগুলোতে রোববার সকালের চিত্র অনেকটা ভিন্ন। পরিবাগ, আসাদগেট ও তেজগাঁয়ের অধিকাংশ ফিলিং স্টেশনে যানবাহনের চেনা সেই দীর্ঘ সারি ছোট হতে শুরু করেছে। তবে সংকটের তীব্রতা কিছুটা কমলেও জ্বালানি পেতে কয়েক ঘন্টা অপেক্ষা আর বাড়তি দামের বোঝা এখনও কাঁধেই বইছেন গ্রাহকরা। ভালো লাগতেছে, আগে 3-4 ঘন্টা দাঁড়ানো ছিলাম, 5 ঘন্টা দাঁড়ানো ছিলাম, তো এখন 1 ঘন্টা নিতে পারছি। আর এখন আসলে কমছে, এখন মানুষের সিরিয়ালও একটু কমেছে আর সবাই তেল পাচ্ছে, এটা সবথেকে বড় কথা। আমাদের মজুতের যে পরিমাণ এটা কিন্তু অ্যাটলিস্ট ঠিক আছে। এখন আমরা সবাই কি করতেছি, আজকে তেল ভরাতেছি, কালকে নিয়ে যে পটে উঠাইতেছি। এদিকে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারে ভুয়া মজুতদারদের দৌরাত্ম্য কমলেও কারিগরি ত্রুটি ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে এসে দেখলাম যে আমার ফুয়েল পাস লাগবে, তো
আমার মোবাইলে আবার ডাটাও ছিল না, যার জন্য আমি স্ক্যান করতে পারছিলাম না। এখন ফুয়েল পার্সের দরকারটা কি? আমরা তো সিরিয়াল দিয়েই নিচ্ছি, আমার তো মোবাইলই নেই, আমার মোবাইল পড়ে ভেঙে গেছে, তাই বলে কি আমি এখনো তেল পাবো না? পাম্প সংশ্লিষ্টরা বলছেন সরকারি সরবরাহ আগের চেয়ে বাড়লেও চাহিদা ও যোগানের ব্যবধান এখনো বিস্তর। বাড়ছে বলতে আমার এখানে তো স্বাভাবিক ক্লোজ এটাই, আমরা শুরু থেকে ওইভাবে দিয়ে আসতেছি, আমাদের কোনো সমস্যা বা ঘাটতি নেই। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের ভাড়া বাড়িয়েছে সরকার। এতে করে জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি হয়েছে সাধারণ মানুষের। আগে ধরুন আমাদের ভাড়া ছিল, সরকারি রেট ছিল 680 টাকা, তো সেই হিসাবে 20 টাকা বাড়ছে, এখন 700 টাকা। আগেও যা গেছে এখনো তাই, এখনো হচ্ছে 550 করে, আগেও 550 করেই ছিল। যে বিআইটি ভাড়ার চার্টের তালিকা আছে, সেই ভাড়াটা তো আমরা পাচ্ছি না। উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হলেও পরবর্তীতে যেন তা সমন্বয় করা হয় এমন দাবি জানান সাধারণ যাত্রীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চেয়েছে বাংলাদেশ। এ ধরনের হত্যাকাণ্ড দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, এই ইস্যুতে এফবিআই সহ ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মৃতদেহ যত দ্রুত সম্ভব দেশে ফেরাতে ও কাজ করছে সরকার। হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের 10 দিন পর জামিলের মরদেহ উদ্ধার করা হয়। ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটোপসি করতে হবে, তাদের যে লিগ্যাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আনা যায়। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। মাদারীপুরে তার বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশে আনার দাবি জানান স্বজনরা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই নৃশংস হত্যার সাথে জড়িত হাশেম নামের একটি লোক অ্যারেস্ট হয়েছেন। এত বড় একটি দেশে এমন নৃশংসভাবে হত্যা, এটা আমরা কখনোই আশা করি নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের লাশ যেন তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওরে কি জন্য মারলো বা কারা মারলো এর বিচার চাই, আর যেন লাশটা যেন দেশে আসে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই লাশটি বাংলাদেশে আমাদের এই মাদারীপুরে আনার জন্য একটা প্রসিডিউর ব্যাপার আছে, আবেদন করতে হবে। আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করব। গত 24 ঘন্টায় হাম ও হাম সন্দেহে 8 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে 1564 শিশু আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 143 জন এবং সন্দেহভাজন 1421 জন। আর এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 216। কয়েকদিন ধরে চলা তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বিকেল 5টার দিকে মুষলধারে নামে। অনেককেই খুশিতে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে। তবে হঠাৎ বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েন অফিস শেষে বাসায় ফেরা কর্মজীবীরা। যানবাহন সংকটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে তাদের। তবে এদিকে সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরির শঙ্কা রয়েছে। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। প্রায় 2 মাস ধরে ইরানের সঙ্গে চলা যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি শান্তি আলোচনার চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরানের বর্তমান অবস্থান আলোচনার জন্য যথেষ্ট ইতিবাচক নয়। হামলা চালিয়ে ইরান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে সরানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আবার আগ্রাসন হলে প্রত্যাশার চেয়ে ভয়াবহ পাল্টা হামলা হবে। কিন্তু বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে ইসলামাবাদে আলাদাভাবে দুই পক্ষের সাথে দফায় দফায় আলোচনা করছে পাকিস্তান। দীর্ঘদিনের উত্তেজনা ও প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর আলোচনা শুরু হলো বেশ কিছু মৌলিক শর্তে দুই পক্ষে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম মজুদ, হরমুজ প্রণালী, বন্দর অবরোধ ও যুক্তরাষ্ট্রে ইরানে আটকা পড়া অর্থ এবং যুদ্ধ ক্ষতিপূরণ বিষয়গুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে আবারও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবেই এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। শত্রুপক্ষ কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করলে বা নতুন করে আগ্রাসন চালালে প্রত্যাশার চেয়ে বেশি ভয়াবহ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন IRGC। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ইরানের সশস্ত্র বাহিনী শক্তিশালী ও বুদ্ধিদীপ্ত, নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। হোয়াইট হাউসে নৈশভোজে গুলিবর্ষণের ঘটনার পর ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুতে আটকাতে পারবে না, তবে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক পণ্য সরবরাহে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা একটি সম্ভাব্য মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘের প্রজেক্ট সার্ভিসেস অফিস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সংবাদ সংস্থা আল জাজিরা। মাসুদ রানা, ATN বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছে তার বাবা। ওই মামলায় মিমোর বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাজধানীর বাড্ডার বাসা থেকে মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তার বাসা থেকে একটি চিরকুট ও মোবাইল ফোন থেকে কিছু কথোপকথন পাওয়া গেছে। সেই চিরকুটে মিমোর বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ আছে। এছাড়াও তার এক সহপাঠীর নামও উল্লেখ রয়েছে চিরকুটে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্যতম প্রখ্যাত আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। রোববার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 83 বছর। তার ছেলে আলোকচিত্রী নিতিন রায় জানিয়েছেন, তিনি গত 2 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেসব আলোকচিত্রী আলোচিত ছিলেন তাদের মধ্যে রঘু রায় ছিলেন অন্যতম। ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্রী সাংবাদিক হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন। তার তোলা ছবিগুলো একদিকে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অমূল্য দলিল হয়ে আছে, তেমনি সেগুলো ব্যক্তিগতভাবে তাকেও আলোকচিত্রী হিসেবে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লিতে রঘু রায়ের শেষকৃত্য হবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস প্রতিনিধি সম্মেলনের নৈশভোজে নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার সদস্যরা নিরাপদে আছেন। স্থানীয় সময় শনিবার রাতে অনুষ্ঠান চলাকালে ওয়াশিংটন হিলটন হোটেলে হঠাৎ করে প্রচণ্ড গুলির শব্দ পাওয়া যায়। সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ট্রাম্পকে সেখান থেকে সরিয়ে নেন। তবে নিরাপত্তা বাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। পরে সংবাদ সম্মেলন ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে মানসিক বিকারগ্রস্ত বলে আখ্যায়িত করেছেন তিনি। এবার প্রবাসের খবর।
সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেদ্দার স্থানীয় একটি ভিলায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় ও ছোটদের খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কালচারাল ফোরাম জেদ্দা, সৌদি আরব। প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটর কাউন্সিলর ASM সাইম। কালচারাল ফোরামের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হানিস সরকার ও মোহাম্মদ সাকাওয়াতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন RTV দর্শক ফোরামের সভাপতি আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান, প্রধান উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন, মনোয়ার খান সহ অন্যরা। প্রতিযোগিতায় সবাইকে সম্মান, অনেক ক্রেস্ট প্রদান করা হয়। এবার খেলার খবর। নিউজিল্যান্ডকে T20 সিরিজেও হারাতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাস জানান, তাদের লক্ষ্য বিশ্বকাপের জন্য নিজেদের কম্বিনেশন ধরে রাখা। আর নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ওয়ানডে সিরিজ হারলেও T20 জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চান তারা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার দুপুর 2টায় শুরু হবে খেলা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। ওয়ানডে সিরিজে দাপুটে সাফল্যের পর আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এবার T20তেও জয়ের ধারা ধরে রাখতে চায় লিটন দাসের দল। অভিজ্ঞ আর তরুণদের মিশেলে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটেও সাফল্য প্রত্যাশা টাইগারদের অধিনায়ক লিটন দাসের। ওভারঅল ভালো, আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। বিশ্বজুড়ে T20 ফরম্যাটে দাপিয়ে বেড়াচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এই ফরম্যাটে তারাও বেশ অভিজ্ঞ হয়ে উঠেছে, তাই টাইগারদের বিপক্ষে এই সিরিজে ভালো করতে মুখিয়ে আছে কিউইরা। সংবাদ সম্মেলনে এমনটাই জানান নিউজিল্যান্ডের দলপতি টম লেদাম। I think the experience that we have, guys have been around playing T20 cricket. Everyone loves the format. It's obviously fast, it's fun, plenty of entertainment. So you guys are really looking forward to this series ahead. এদিকে দুপুরে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের T20 ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস ও কিউই অধিনায়ক টম লেদাম। এই ট্রফি জয়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তারা। ওয়ানডে সিরিজের দাপুটে সাফল্যে পাওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ ক্রিকেট দল। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে অভিজ্ঞদের নেতৃত্বে T20তেও সেই ধারা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা লিটন দাসের। মাঠের লড়াইয়ে তা কতটা সফল হয় এখন সেটি দেখার বিষয়। ইরফানুল হক, ATN বাংলা, চট্টগ্রাম। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পুলিশ সহ জরুরি সেবা সংস্কার, জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে। সংসদে প্রধানমন্ত্রী। এমপিদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুবিধা বাতিল। আজ যশোর যাচ্ছেন তারেক রহমান। কমতে শুরু করেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির জন্য অপেক্ষা। অর্থনৈতিক মন্দায় পরিবহন ভাড়া বৃদ্ধিতে চাপে যাত্রীরা। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী খুনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। মাদারীপুরে নিহত বৃষ্টির বাড়িতে শোকের মাতম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।